কয়েক সপ্তাহ আগের একটা ঘটনা। মানে আমি একটা ভিড়ে ঠাসা ডাইনারে বসেছিলাম। আচ্ছা। মাথার উপরের টিভিতে হঠাৎ একটা বিতর্কিত রাজনৈতিক ক্লিপ বেজে উঠল। জিনিসটা ঠিক সেই ধরনের একটা মুহূর্ত ছিল যা সাধারণত ফ্যাক্ট চেকারদের একেবারে উন্মাদনায় ফেলে দেয়। হ্যাঁ, ওই মাথা খারাপ করা ব্যাপার আর কি। একদম তাই। একটা অত্যন্ত জটিল বাণিজ্য চুক্তির চরম সরলীকরণ করা হচ্ছিল সেখানে, আর তার সাথেই একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার প্রতি একেবারে অশালীন অমার্জিত একটা আক্রমণ। বাপরে! তো চারপাশের মানুষের রিয়াকশন কেমন ছিল? সেটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমি পাশের বুথে বসা লোকটির দিকে তাকালাম। ভাবছিলাম সে হয়তো বিরক্ত হবে বা চোখ উল্টাবে, কিংবা অন্তত একটা প্রতিরক্ষামূলক যুক্তি দেওয়ার চেষ্টা করবে। স্বাভাবিক তো, সেটাই হওয়ার কথা। কিন্তু না, সে বিরক্তি প্রকাশ করার বদলে একটা সংক্ষিপ্ত বিজয়ী হাসি হাসল। তার চোখে অদ্ভুত এক ধরনের স্বস্তি ছিল। সে আমার দিকে ঘুরে বলে উঠল, অবশেষে এমন একজন পাওয়া গেল যে অন্তত হেয়ালিতে কথা বলে না। তার মানে তার কাছে ওই নেতার অমার্জিত ভাষা কোনো ভুল বা স্লিপ অফ টাং ছিল না। একদমই না, বরং তা ছিল সততার চূড়ান্ত প্রমাণ। যখন আমি তাকে খুব বিনীতভাবে বললাম যে, দেখুন, স্ক্রিনের অর্থনৈতিক ডেটা তো ওই বক্তব্যের সাথে একেবারেই মিলছে না, সে কিন্তু কোনো তর্ক করল না। সে ডেটা নিয়ে মাথা ঘামালই না। না, সে শুধু আমার দিকে ঝুঁকে এসে বলল, ঠিক এটাই তারা চায়, যে তুমি বিশ্বাস করো। তারা তাকে যত বেশি মিথ্যাবাদী বলবে, আমি তত বেশি নিশ্চিত হব যে সে সত্যি বলছে। ও মাই গড! এটা তো একটা চরম আঘাত করার মতো ব্যাপার। মানে প্রায় গাণিতিক উলটপালটের মতো বিষয়। হ্যাঁ, ঠিক যেন এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে মাধ্যাকর্ষণ শক্তি সম্পূর্ণ উল্টো দিকে কাজ করছে। সেই তাৎক্ষণিক পরিবর্তনটা দেখুন, যেখানে একটা তথ্যগত ভুল হয়ে দাঁড়াচ্ছে সত্যতার প্রমাণ। আর একটা সমালোচনা পরিণত হচ্ছে সম্মানের ব্যাজে। ঠিক। এটা কেবল কোনো সাধারণ মতপার্থক্য ছিল না। মনে হচ্ছিল লোকটি সম্পূর্ণ ভিন্ন একটা অপারেটিং সিস্টেমে কাজ করছে। আমরা পপুলিজম বা জনতাতত্ত্বকে সাধারণত কিছু খারাপ নীতির তালিকা বা একটা নির্দিষ্ট মতাদর্শ হিসাবে দেখি। হ্যাঁ, আমরা ভাবি পর্যাপ্ত ডেটা দিয়ে একে হয়তো ভুল প্রমাণ করা যাবে। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটি সম্ভবত সম্পূর্ণ ভুল। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাওয়ার চেষ্টা করব। যদি পপুলিজম আদৌ কোনো মতাদর্শ না হয়ে থাকে, যদি এটি একটি গ্রামার হয়, এমন একটা নির্দিষ্ট কাঠামোগত যুক্তি যা নির্ধারণ করে কিভাবে বাস্তবতা নির্মিত হবে। ঠিক, এটি এমন একটা স্বয়ংসম্পূর্ণ আখ্যানমূলক ব্যবস্থা যেখানে বাইরের প্রতিটি আক্রমণ এর দেয়ালকে দুর্বল করার বদলে উল্টো আরও উঁচু করে তোলে। কেন তথ্য বা ফ্যাক্টস আর কোনো গুরুত্ব বহন করে না, তা বুঝতে হলে এই ভাষার গ্রামারগত নিয়মগুলো আমাদের বুঝতে হবে। এই ব্যাকরণের ধারণাটা সত্যি বেশ চিন্তায় ফেলে দেওয়ার মতো। মতাদর্শের ভিত্তি থাকে কিছু নির্দিষ্ট নীতির ওপর, কিন্তু আধুনিক পপুলিস্ট আন্দোলনগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের নীতিগুলো প্রতিনিয়ত একে অপরের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, তারা তো রাতারাতি নিজেদের অবস্থান বদলে ফেলে। একদম। তাই একে মতাদর্শ হিসেবে বিশ্লেষণ করতে গেলে বিভ্রান্ত হতে হয়। কিন্তু যখন আমরা একে একটা ভাষার ব্যাকরণ হিসেবে দেখি, তখন এর ভেতরের লজিকটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তো এই ব্যাকরণের মূল নিয়মগুলো কি কি? এই ব্যাকরণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল দ্য ম্যানিকিয়ান ডিভাইড বা চরম দ্বৈতবাদ। এই শব্দটি এসেছে প্রাচীনকালের ম্যানিকিয়ানিজম ধর্ম থেকে। সেখানে বিশ্বাস করা হতো পুরো বিশ্বজগৎ আলো এবং অন্ধকারের এক চরম আপসীন যুদ্ধে লিপ্ত। এখানে কোনো ধূসর এলাকা বা মাঝামাঝি জায়গা নেই? একেবারেই নেই। হয় আপনি আলোর পক্ষে, নয়তো অন্ধকারের পক্ষে। বিষয়টি বাস্তবে কিভাবে ঘটে তার একটা দৃশ্যপট কল্পনা করা যাক। ধরুন, ইউরোপের একটা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গ্রাম। সেই গ্রামের একটা বাড়ির রান্নাঘরে পুরনো কাঠের টেবিলে বসে আছে ইয়ানাস। আচ্ছা। তার পরনে কারখানার জ্যাকেট, যেখান থেকে এখনও পোড়া তেলের গন্ধ আসছে। চারপাশের অন্ধকার ঘরে তার পরিশ্রান্ত ঝুলকালি মাখা মুখটা শুধু স্মার্টফোনের নীলাভ আলোয় আলোকিত। সে একটা বড় সংবাদ মাধ্যমের ফ্যাক্ট চেক প্রতিবেদন পড়ছে, যেখানে স্থানীয় নেতার একটা দাবিকে তথ্য প্রমাণ দিয়ে খণ্ডন করা হয়েছে, তাই তো? হ্যাঁ, নেতার দাবিটি ছিল ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস করার একটা বিদেশি ষড়যন্ত্র নিয়ে। আর সাংবাদিক পিয়ার রিভিউ চার্ট, ঐতিহাসিক ডেটা এবং স্বাধীন অর্থনীতিবিদদের উদ্ধৃতি ব্যবহার করে প্রমাণ করেছে যে দাবিটি মিথ্যা। এই ডেটা পড়তে পড়তে ইয়ানোসের রিয়াকশন কি হলো? তার মনে এক মুহূর্তের জন্য সন্দেহের উদ্রেক হয়। পেটের ভেতর একটা শীতল অস্বস্তিকর ভয় তাকে গ্রাস করে যে সে হয়তো একটা সম্পূর্ণ মিথ্যা আখ্যানে বিশ্বাস করছে।
আর এই দুর্বলতার মুহূর্তটাই হল পপুলিস্ট ব্যাকরণের সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক এই জায়গাতেই সিস্টেমটা হস্তক্ষেপ করে। মানে সিস্টেম কিভাবে হস্তক্ষেপ করে? ধরুন ইয়ানোস আর্টিকেলটা স্ক্রল করতে করতে ওই সাংবাদিকের প্রোফাইল ছবি দেখে। ব্রাসেলসের কোনো এক কাঁচ ঘেরা স্টুডিওতে দাঁড়িয়ে থাকা স্লিম ফিট নেভি স্যুট পরা এক যুবক। আচ্ছা, প্রোফাইল ছবিটা দেখেই? হ্যাঁ, মুহূর্তের মধ্যে ইয়ানোসের সেই সন্দেহ তীব্র প্রতিরক্ষামূলক ক্ষোভে পরিণত হয়। ওই পিয়ার রিভিউড চার্ট বা ডেটাগুলো আর কোনো বস্তুনিষ্ঠ তথ্য থাকে না। সেগুলো পরিণত হয় এক অভিজাত বহিরাগতের উপহাসে, যে ব্যক্তি জীবনে কখনো কারখানায় পা রাখেনি বা হাড় কাঁপানো শীতে জ্বালানি তেলের দাম মেটানোর দুশ্চিন্তা করেনি। একদম। ইয়ানোস আর্টিকেলটি শেয়ার করে লেখে, দেখো তারা সত্যকে স্তব্ধ করার জন্য কতটা মরিয়া, তারা আতঙ্কিত। এই ম্যানিকিয়ান ডিভাইড সমাজকে দুটি সুস্পষ্ট ভাগে ভাগ করে, বিশুদ্ধ জনগণ এবং দুর্নীতিগ্রস্ত অভিজাত। কিন্তু আমি যদি কোনো অর্থনৈতিক নীতি নিয়ে নেতার সাথে দ্বিমত পোষণ করি, তখন কি হবে? আমাকে কি নিছকই একজন বিরোধী বলা হবে, নাকি শত্রু হিসেবে চিহ্নিত করা হবে? চমৎকার প্রশ্ন। আপনি বিরোধী থাকবেন না, আপনি সরাসরি শত্রু হয়ে যাবেন, কারণ এই বিভাজনটি সম্পূর্ণ নৈতিক। মানে আমার তো মনে হচ্ছে এই বিভাজনটা কোনোভাবেই মার্ক্সবাদী বা অর্থনৈতিক শ্রেণীবিভাজন নয়। ঠিক ধরেছেন। এখানে বিশুদ্ধ জনগণ বলতে দেশের সব নাগরিককে বোঝায় না। এটি একটি নির্বাচিত, প্রায় পৌরাণিক গোষ্ঠী, যারা নেতার প্রতি অনুগত, আর যারা এই গোষ্ঠীর বাইরে বা যারা নেতার সাথে সামান্যতম দ্বিমত পোষণ করে, তারা স্বয়ংক্রিয়ভাবে দুর্নীতিগ্রস্ত অভিজাত শ্রেণীতে পড়ে যায়। গণতান্ত্রিক রাজনীতিতে তো বহুমাত্রিকতা বা প্লুরালিজম থাকে, সেখানে মতপার্থক্যকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এই ব্যাকরণে বহুমাত্রিকতাকে পুরোপুরি মুছে ফেলা হয়। আপনি হয় ১০০% বিশুদ্ধ জনগণের অংশ, নয়তো আপনি অভিজাতদের দালাল। এই বিভাজনটা কিভাবে তথ্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয়। আমার মনে হচ্ছে এই সিস্টেমটা মহাকাশের ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের মতো কাজ করছে। ব্ল্যাক হোল কিভাবে? মানে যখন কোনো খবর বা তথ্য আসে, তখন ফেক নিউজ লেভেলটা একটা ব্ল্যাক হোলের মতো কাজ করে। এটি সমস্ত বাহ্যিক সমালোচনা বা ডেটাকে গিলে ফেলে, আর নেতিবাচক খবরকে অভিজাতদের ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখিয়ে ব্ল্যাক হোলের ভর আরও বাড়িয়ে দেয়। ব্ল্যাক হোলের উপমতটা আংশিক সত্য, তবে এর গভীরে আরও ভয়াবহ একটা প্রক্রিয়া চলছে। এটি একটি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাসের মতো, যা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে পরিবর্তন করে দেয়। অটো ইমিউন ডিজিজের মতো কিছু? একদম। মানুষের শরীরে যখন অটো ইমিউন ডিজিজ হয়, তখন শরীর ভুল করে নিজের সুস্থ কোষকে আক্রমণ করে। পপুলিস্ট ব্যাকরণ ঠিক এই কাজটাই করে সমাজের সাথে। সমাজ রক্ষাকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে স্বাধীন সাংবাদিকতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা বা নির্বাচন কমিশন, এই সিস্টেম সেগুলোকে সমাজের রক্ষক হিসাবে নয়, বরং বিষ হিসাবে দেখতে শেখায়। ঠিক। সাংবাদিক যখন তথ্য দিচ্ছে, ইয়ানোস তখন তথ্যের সত্যতা যাচাই করছে না, সে সাংবাদিকের নৈতিক অবস্থান যাচাই করছে। যেহেতু ওই স্যুট পরা সাংবাদিক বিশুদ্ধ জনগণের অংশ নয়, তাই তার দেওয়া গাণিতিক তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আচ্ছা, ইয়ানোস যেভাবে মূলধারার সমাজ বা ফ্যাক্ট চেকিংয়ের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল, সেই বিচ্ছিন্নতাকে তো কোনো না কোনোভাবে পুরস্কৃত করতে হবে। হ্যাঁ, সেই পুরস্কারটাই আসে নেতার দিক থেকে, অদ্ভুত এক আচরণ হিসেবে। পেনসিলভেনিয়ার একটা জনসভার কথা চিন্তা করলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন আগস্ট মাসের মাঝামাঝি, চারদিকে ভ্যাপসা গরম, বাতাসের ডিজেল জেনারেটর আর ভাজা খাবারের গন্ধ। একটা টিপিক্যাল রাজনৈতিক সমাবেশের পরিবেশ আর কি। হ্যাঁ, মার্কাস নামের একজন সাধারণ মানুষ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। মঞ্চে দাঁড়িয়ে থাকা নেতা মাইক্রোফোনে এক রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে এমন একটা অশালীন শব্দ উচ্চারণ করলেন, যা শুনে পিএ সিস্টেমে একটা তীক্ষ্ণ আওয়াজ হলো। আর স্থানীয় ক্যামেরাম্যানরা চমকে উঠলেন, তাই না? একদম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জনতা উল্লাসে ফেটে পড়ল। মার্কাস নিজে একটা রক্ষণশীল ধার্মিক পরিবারে বড় হয়েছে, যেখানে এ ধরনের অশালীনতা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই মুহূর্তে ওই অমার্জিত শব্দটা শুনে সে এক গভীর স্বস্তি অনুভব করছে। মার্কাসের এই স্বস্তির পেছনের কারণটা প্রথাগত রাজনীতির বিশ্লেষকরা প্রায়ই ধরতে পারেন না। তারা ভাবেন মানুষ হয়তো অশিক্ষিত বলে এগুলো পছন্দ করছে। আসল কারণটা কি আরও গভীর?
হ্যাঁ, মার্কাস গত কয়েক দশক ধরে প্রথাগত রাজনীতিকদের মুখে এক ধরনের নিখুঁত মার্জিত ভাষা শুনে এসেছে। এই ভাষাকে বলা যায় ফোকাস গ্রুপ ইংলিশ। শব্দগুলো খুব সুন্দর, যেমন ধরুন লিভারেজ, সিনার্জি, স্টেক হোল্ডার, স্ট্রাকচারাল রিঅ্যাডজাস্টমেন্ট। কিন্তু সমস্যা হলো এই সুন্দর কর্পোরেট শব্দগুলো শোনার সময়ই মার্কাসের শহরের কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে, তার প্রতিবেশীরা চাকরি হারিয়েছে। ঠিক তাই। ওই মার্জিত ভাষা তার কাছে আর ভদ্রতার প্রতীক নয়। এটি একটি দীর্ঘস্থায়ী কাঠামোগত মিথ্যের মুখোশ। এটি সেই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ভাষা যারা হাসি মুখে মানুষকে ছাঁটাই করে। তাহলে নেতার ওই অমার্জিত শিষ্টাচার বর্জিত ভাষা মার্কাসের কাছে কোনো ভুল নয়? না, এটি হল ফিল্টারহীন সত্যতার প্রমাণ। একে বলা হয় অমার্জিততার নান্দনিকতা বা দি এস্থেটিক্স অফ ভালগ্যারিটি। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। কী রকম খটকা? মানে ধরুন একজন বিলিয়নিয়ার নেতা যিনি ব্যক্তিগত জেটে ঘুরে বেড়ান, যার সিটবেল্ট হয়তো সোনার তৈরি, তিনি কিভাবে এই অমার্জিততাকে ব্যবহার করে নিজেকে সাধারণ মানুষের অংশ বলে দাবি করতে পারেন? মানুষ কি এই চরম ভণ্ডামিটা দেখতে পায় না? এখানেই পপুলিস্ট ব্যাকরণের সবচেয়ে সূক্ষ্ম কৌশলটা লুকিয়ে আছে। এই ব্যাকরণে এলিট বা অভিজাত হওয়াটা অর্থনৈতিক নয়, বরং এটি সম্পূর্ণ সাংস্কৃতিক। তার মানে নেতার ব্যাংক ব্যালেন্স কত, তিনি কতটা বিলাসবহুল জীবনযাপন করেন, সেটা অনুসারীদের কাছে কোনো ব্যাপারই না। একদম না। যখন ওই বিলিয়নিয়ার নেতা ট্র্যাকস্যুট পরেন বা রূপলি থালায় করে সস্তা ফাস্টফুড খাওয়ার মতো দৃশ্যমান নাটকীয়তা তৈরি করেন এবং জেনে বুঝে ভুল ব্যাকরণে অমার্জিত ভাষায় কথা বলেন, তখন তিনি মূলত প্রমাণ করেন যে সাংস্কৃতিক অভিজাতরা তাকে ঘৃণা করে। হ্যাঁ, ওই বিশ্ববিদ্যালয়ে প্রথাগত মিডিয়া, সাহিত্যিক বা বুদ্ধিজীবীরা যখন তাকে নিয়ে উপহাস করে, তখন অনুসারীরা দেখে যে আরে এরা তো একেই ঠিক সেভাবেই ঘৃণা করে যেভাবে এরা আমাকে অবজ্ঞা করে। বাপরে, তার মানে সাংস্কৃতিক অভিজাতদের এই ঘৃণা পাওয়াটাই নেতার সবচেয়ে বড় যোগ্যতা। ঠিক, অর্থাৎ এই অমার্জিত আচরণটা আসলে একটা পারফরম্যান্স। কিন্তু এটা তো শুধু একটা নাটক নয়, আমার মনে হচ্ছে এটা একটা পরীক্ষাও বটে। একদম ঠিক ধরেছেন। এই অমার্জিততা আসলে একটা চরম আনুগত্যের পরীক্ষা। কিভাবে? যখন নেতা কোনো চরম আপত্তিকর, বর্ণবাদী বা অশালীন কথা বলেন, তখন মূলধারার মিডিয়া এবং সুশীল সমাজ ক্ষুব্ধ হয়। তারা নিন্দা জানায় এবং অনুসারীদের কাছে দাবি করে যে তোমরা কিভাবে এরকম একটা লোককে সমর্থন করো। আর ঠিক সেই মুহূর্তে অনুসারীদের একটা সিদ্ধান্ত নিতে হয়। তারা যদি নেতাকে সমর্থন করে, তবে তাদের ওই অশালীনতাকেও সমর্থন করতে হয়। হ্যাঁ, আর যখনই তারা প্রকাশ্যে ওই অশালীনতাকে সমর্থন করে, তখন সভ্য সমাজের সাথে তাদের শেষ সেতুটিও পুড়ে ছাই হয়ে যায়। তারা যত বেশি মূলধারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, পপুলিস্ট ইকোসিস্টেমে তারা তত বেশি চিরতরে আটকা পড়ে যায়। বিষয়টা পরিষ্কার, কিন্তু শান্ত সুশৃঙ্খল সময় তো মানুষ এত সহজে এই ইকোসিস্টেমে আটকা পড়বে না। এই ব্যাকরণটাকে সচল রাখার জন্য সবসময় একটা উত্তেজনার দরকার। আর এখান থেকেই আসে চিরস্থায়ী সংকট বা পারপেচুয়াল ক্রাইসিসের ধারণা। ধরুন রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের ডেস্কে বসে আছে এলেনা। শহরটা ইমার্জেন্সি ডিক্রি 402-এর অধীনে চলছে। তাকে বলা হয়েছে 3 বছরের দীর্ঘ পরিবেশগত গবেষণার এক গাদা কাগজপত্র কোনো কিছু যাচাই না করেই আজ দুপুরের মধ্যে সই করে দিতে। কারণ তাদের হাতে নাকি সময় নেই। হ্যাঁ, তার সুপারভাইজার এসে চিৎকার করে বলছেন, আমরা জাতীয় অস্তিত্ব রক্ষার সংকটে আছি। বহিরাগত শত্রুরা বর্ডারে আর ভেতরের শত্রুরা অর্থনীতি ধ্বংস করছে। নিয়ম মানার সময় এখন নেই। কিন্তু এলেনা জানে এই তথাকথিত জরুরি অবস্থা গত 3 বছর ধরে একটানা চলছে। ঠিক। জানালো দিয়ে বাইরে তাকালে সে দেখে রৌদ্রোজ্জ্বল দিন, মানুষ শান্তিতে কফি কিনছে, কুকুর নিয়ে হাঁটছে। কিন্তু বিল্ডিংয়ের ভেতরে টিভির পর্দায় লাল রঙের ব্রেকিং নিউজ ব্যানারে অবিরত এক অদৃশ্য আগ্রাসনের কথা প্রচার হচ্ছে। তো এলেনা শেষ পর্যন্ত কি করে? এলেনা শেষ পর্যন্ত কাপা হাতে সই করে দেয়, কারণ ওই বিল্ডিংয়ে একমাত্র প্যানিক না করা ব্যক্তি হিসেবে চিহ্নিত হওয়াটা তার কাছে ওই অদৃশ্য সংকটের চেয়েও বড় ভয়। এলেনার এই অভিজ্ঞতা প্রমাণ করে যে পপুলিজমের জন্য সংকট কেবল একটা উদ্ভূত পরিস্থিতি নয়, এটি একটি উৎপাদিত সম্পদ বা ম্যানুফ্যাকচারড রিসোর্স। স্বাভাবিক কথা হলো পপুলিস্ট ব্যাকরণের সবচেয়ে বড় শত্রু, তাই তো? একদম, কারণ স্বাভাবিক সময়ে মানুষ প্রথাগত আমলাতন্ত্র এবং নিয়মের উপর নির্ভর করে। ধীর গতিতে সমস্যা সমাধান হয়। স্বাভাবিক সময়ে কোনো ত্রাতার প্রয়োজন হয় না। তাই চিরস্থায়ী সংকটের এই অভিনয়টা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হয়।
এই যে চিরস্থায়ী সংকটের কথা বলা হচ্ছে, এটা তো একদিনে তৈরি হয় না। এর নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট মেকানিজম বা পদ্ধতি আছে। কিভাবে একটা সমাজকে দিনের পর দিন এই চরম আতঙ্কের মধ্যে রাখা হয়? এর একটা অত্যন্ত নিখুঁত ৬ ধাপের মডেল আছে। প্রথম ধাপ হল এমন একটা ব্যর্থতা বা সমস্যা চিহ্নিত করা যার একটা বাস্তব ভিত্তি আছে। সম্পূর্ণ কাল্পনিক কিছু দিয়ে শুরু করলে মানুষ বিশ্বাস করবে না। ধরুন, কোনো একটা গ্রামীণ এলাকার অর্থনীতি সত্যি দুর্বল হয়ে পড়েছে বা মূল্যস্ফীতি বেড়েছে। ঠিক, কিন্তু শুধু একটা অর্থনৈতিক সমস্যার কথা বললে তো মানুষ অন্ধভাবে ছুটবে না বা নিয়ম ভাঙতে রাজি হবে না। তাকে তো উস্কে দিতে হবে। আর সেখানেই আসে দ্বিতীয় ধাপ, একটা টিকিং ক্লক বা সময়ের মাত্রা যোগ করা। এমনভাবে প্রচার করা হয় যেন আগামীকালের মধ্যেই সব ধ্বংস হয়ে যাবে। একটা অস্তিত্ব রক্ষার চরম সংকট তৈরি করা হয়। এরপর আসে তৃতীয় ধাপ, তাই না? হ্যাঁ, তৃতীয় ধাপে শুরু হয় মেরুকরণ, মানে এই সংকটের জন্য কারা দায়ী সেটা নির্দিষ্ট করে দেওয়া। এবং এই দায়ী ব্যক্তিরা কখনোই সাধারণ কেউ হয় না। তারা হয় ওই দুর্নীতিগ্রস্ত অভিজাত, অভিবাসী বা বাইরের কোনো শত্রু। এরপর তো নিশ্চিতভাবেই মিডিয়ার ভূমিকা চলে আসে। মানুষকে আতঙ্কিত করার কাজটা তো ঘরে ঘরে পৌঁছাতে হবে। ঠিক তাই, চতুর্থ ধাপে এসে মিডিয়ার ইকো চেম্বার ব্যবহার করে চরম ভীতি ছড়ানো হয়। প্রতিদিন মানুষের মনের ভেতরে এই ভয়টা ঢুকিয়ে দেওয়া হয় যে তারা ব্যক্তিগতভাবে আক্রান্ত হতে চলেছে। আর মানুষ যখন চরম আতঙ্কে থাকে, তখন তারা তো খুব দ্রুত একটা সমাধান চায়। আর সেটাই হচ্ছে পঞ্চম ধাপ। অত্যন্ত জটিল একটা কাঠামোগত সমস্যার খুব বালখিল্য এবং দ্রুত একটা সমাধান দেওয়া হয়। যেমন, কালই একটা বিশাল দেওয়াল তুলে দেব বা ওই গোষ্ঠীকে পুরোপুরি নিষিদ্ধ করে দেব। কিন্তু দেওয়াল তো আর একদিনে উঠে না, আর জটিল সমস্যার সমাধানও ম্যাজিকের মতো হয় না। তাহলে শেষ পরিণতিটা কি দাঁড়ায়? এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর ষষ্ঠ ধাপ, এই সংকটটাকে সমাধান না করে অনন্তকাল ধরে টিকিয়ে রাখা। কারণ সংকট মিটে গেলে তো ত্রাতার ক্ষমতাও শেষ হয়ে যাবে। তাই সমস্যাটা যাতে জিয়ে থাকে তার ব্যবস্থা করা হয়। তার মানে সাধারণ গণতান্ত্রিক সংকটের সাথে এর একটা বড় পার্থক্য আছে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগে সরকার জরুরি ক্ষমতা নেয় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু পপুলিস্ট সংকটে জরুরি ক্ষমতা নেওয়া হয় পরিস্থিতিকে চিরকাল অস্বাভাবিক রাখার জন্য। এটা তো অনেকটা সেই আর্সেনিস্ট ফায়ার ফাইটার বা অগ্নিসংযোগকারী ফায়ার ফাইটারের উপমার মতো। মানে ধরুন, একজন ফায়ার ফাইটার পুরো শহরকে বুঝিয়েছে যে সেই একমাত্র যোগ্য ব্যক্তি যে আগুন নেভাতে পারে। আর শহরের মানুষ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। কিন্তু তার আসল লক্ষ্য আগুন নেভানো নয়, বরং শহরের চারপাশে ছোট ছোট আগুন লাগিয়ে রাখা। সে নিশ্চিত করে যেন আকাশের এক প্রান্তে সবসময় কালো ধোঁয়া দেখা যায়। আর ওই ধোঁয়াই হলো তার ক্ষমতার একমাত্র উৎস। একদম। ধোঁয়া দেখেই শহরবাসী তাকে চিরস্থায়ী জরুরি ক্ষমতা দিয়ে রাখে। সে আগুন নেভায় না, বরং আগুনটাকে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। অসাধারণ একটি উপমা। আর এই ধোঁয়াকে দৃশ্যমান রাখতে পপুলিস্টরা মানুষের একটা নির্দিষ্ট মানসিক অবস্থার উপর নির্ভর করে। একে বলা যায় কৌশলগত ভিকটিমহুড বা শিকার হওয়ার মানসিকতা। আচ্ছা। আশ্চর্যের বিষয় হল, এই ব্যবস্থায় সমাজের সবচেয়ে শক্তিশালী বা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীকেই বিশ্বাস করানো হয় যে তারাই আসল ভিকটিম, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তারা বিলুপ্তির পথে। এটা তো একটা ছিনতাই করা ভিকটিমহুড বা হাইজ্যাক্ট ভিকটিমহুড। সমাজের যারা আসল প্রান্তিক মানুষ, যারা সত্যি বংশপরম্পরায় বৈষম্যের শিকার, তাদের যন্ত্রণাকে এই ন্যারেটিভ পুরোপুরি মুছে ফেলে। কারণ সমাজের সমস্ত সহানুভূতি এবং মনোযোগ ওই সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর কল্পিত যন্ত্রণার পেছনে ব্যয় হয়ে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রথাগত মিডিয়া যখন এই মিথ্যা দাবিগুলোকে বারবার ফ্যাক্ট চেক করে বা নেতার অমর্জিত আচরণের তীব্র নিন্দা জানায়, তখন কি তারা এই সিস্টেমকে ভেঙে দিতে পারে না? মিডিয়া তো অন্তত সত্যটা মানুষের সামনে তুলে ধরতে পারে। সমস্যাটা হলো, আমরা এখন ২১ শতকের অ্যাটেনশন ইকোনমিতে বাস করি। এখানে মিডিয়া লজিক বা অ্যালগোরিদম সূক্ষ্ম চিন্তাকে বা বিশ্লেষণকে পুরস্কৃত করে না। এটি পুরস্কৃত করে ক্ষোভ এবং নাটকীয়তাকে। মানে পপুলিস্টের অমর্জিত আচরণ এবং অবিরত সংকটের চিৎকার হল অ্যালগোরিদমের জন্য নিখুঁত হাই এঙ্গেজমেন্ট কন্টেন্ট। একদম। মিডিয়া যখন এই অশালীনতার তীব্র নিন্দা জানায়, সেই নিন্দাই হল এই সিস্টেমের অক্সিজেন।
তারা যত বেশি নিন্দা করে নেতার দাবি ততটাই প্রমাণিত হয় যে দেখো মূলধারার এলিটরা আমাদের ধ্বংস করতে চায়। তার মানে মিডিয়া নিজেদের অজান্তেই পপুলিস্টের জন্য সবচেয়ে বড় প্রচারযন্ত্র হিসেবে কাজ করে, আর মূলধারার প্রথাগত রাজনীতিকরা যখন এই জনসমর্থন দেখে ভয় পেয়ে যান তখন তারা একটা অদ্ভুত কাজ করেন। হ্যাঁ, তারা পপুলিস্টদের নকল করতে শুরু করেন। হঠাৎ করে তারা টাই খুলে ফেলেন, কথায় কথায় অমার্জিত ভাষা ব্যবহারের চেষ্টা করেন, সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক পোস্ট দেন। একে বলা যায় নর্মালাইজেশন থ্রু মিমিক্রি। কিন্তু একজন প্রথাগত রাজনীতিক যখন হঠাৎ করে এমন ভাষা ব্যবহার করেন তখন তা চরম নকল এবং করুণ দেখায়, কারণ তারা পুরোপুরি ওই সিস্টেমে ঢুকতে পারেন না। কিন্তু তাদের এই মরিয়া চেষ্টার কারণে গণতান্ত্রিক শিষ্টাচারের বেসলাইন বা মানদণ্ডটা একদম কাদায় নেমে যায়। অমার্জিত আচরণটাই তখন স্বাভাবিক রাজনীতি হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। একেবারে। এই আলোচনা থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, পপুলিজম কোনো সাময়িক রাজনৈতিক ট্রেন্ড বা ক্ষণস্থায়ী আবেগ নয়। এটি একটি অত্যন্ত বিবর্তিত, গভীরভাবে প্রথিত এবং স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম, যা জটিল কাঠামোগত বিশ্লেষণকে চরম আক্রমণাত্মক দ্বৈতবাদ দিয়ে প্রতিস্থাপন করে। এটি প্রথাগত গণতান্ত্রিক আলোচনাকে মুছে ফেলে অমার্জিত ভাষার আনুগত্য পরীক্ষা দিয়ে, এবং এটি একটি শান্ত শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী আতঙ্কজনক জরুরি অবস্থায় পরিণত করে। পুরো আলোচনার শীর্ষে একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর শঙ্কা তৈরি হয়। আমরা এমন একটা কাঠামোগত ব্যবস্থা নিয়ে কথা বলছি যেখানে ফ্যাক্ট বা সত্য এমনিতেই কোনো মূল্য বহন করে না। হ্যাঁ, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির কারণে সত্য আর মিথ্যার পার্থক্য করাটা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে যাবে, তখন এই পপুলিস্টদের ব্যাকরণ এক চরম বিধ্বংসী রূপ নিতে পারে। হয়তো তখন আর কোনো কিছু সত্য প্রমাণের প্রয়োজনই হবে না, প্রয়োজন হবে শুধুই অন্ধ আনুগত্যের। এবং এই শব্দার্থিক কাঠামোর চূড়ান্ত গন্তব্য হল একটা সমাজকে সম্পূর্ণ সর্বগ্রাসী বাস্তবতার দিকে নিয়ে যাওয়া, কারণ গণতন্ত্রের টিকে থাকার জন্য একটা সাধারণ বস্তুনিষ্ঠ বাস্তবতার প্রয়োজন হয়। যেমন মূল্যস্ফীতির হার কত তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু মূল্যস্ফীতি যে আছে তা সবাইকে মানতে হবে। ঠিক, কিন্তু পপুলিস্ট ব্যাকরণ এই সাধারণ ভিত্তিটিকেই ধ্বংস করে দেয়। এটি এমন বিশাল সব দেয়াল তৈরি করে যা বাইরের কোনো শত্রুকে আটকানোর জন্য নয়, বরং ভেতরে থাকা অনুসারীদের চিরতরে বন্দী করে রাখার জন্য নির্মিত। এটি এমন এক রুদ্ধশ্বাস শূন্যস্থান তৈরি করে যেখানে নেতা একাই নির্ধারণ করেন কোনটি সত্য আর কোনটি মিথ্যা, আর বাকি সমস্ত কণ্ঠস্বর পরিণত হয় কেবলই এক অবৈধ কোলাহলে।